নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, শুভ হোক, শুভ হোক। আজকে নানান কারণে বিশেষ দিন, তার মধ্যে একটি, আমার বাড়িতে একটি কন্যা আছেন, তিনি একজনের খুব ভক্ত। তিনি কে বলুন তো? অন্য কোনো দেবতা নয়, মানে আমরা এই বয়সে যাদের কথা শুনি, যাদের পুজো করি, যাদের কথা মনে ভাবি, ঠাকুর ঘরে যাদের জায়গা দিই, তাদের থেকে একদম আলাদা। বজরংবলী, হনুমান, হ্যাঁ মানে এই ধরুন রামনবমী, হনুমান জয়ন্তী, এগুলো বাংলায় খুব যে ছিল এমনটা নয়, কিন্তু আস্তে 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 এইগুলো হয়তো উত্তর ভারতের প্রভাবেই আমাদের এখানে চলে আসছে। তো সেই আজকে হনুমান জয়ন্তী, পতাকা পূজা, আজকে জৈন ধর্মাবলম্বীদের অলি পর্ব সমাপন হবে। শ্রী বংশী বদনানন্দ গোস্বামীর আবির্ভাব তিথি। তো আজকের এই দিনটা বেনি মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আপনাদের বলি, আজকে 29শে চৈত্র 1431, ইংরেজির 12ই এপ্রিল 2025, শনিবার। আজ পূর্ণিমা, নক্ষত্র হস্তা। আজকে জন্মে কন্যা রাশি, বৈশ্য বর্ণ, মতান্তরে শূদ্র বর্ণ, দেবগণ। 5:27 গতে রাক্ষসগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এবারে বলি আজকের অনুষ্ঠান সম্পর্কে। প্রথমে পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তন আমরা তক্ষকের কথা বলছিলাম। তক্ষক, তার সূত্র ধরে আমরা পুরাণের কথা তো বলবো, নিশ্চয়ই বলবো, কিন্তু ইতিহাসের দিক থেকে দেখবার চেষ্টা করছিলাম যে তক্ষক আসলে, পণ্ডিতেরা যেটা মনে করছেন, তক্ষক মানে নাগ, নাগ জাতির একটা অংশ, একটা গোষ্ঠী, এবং সেই নাগ জাতি এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছে, সেখান থেকে আরেক জায়গায় চলে যাচ্ছে, এর পেছনের একটা ইতিহাস আছে। সেই ইতিহাসটা আমরা অল্প স্বল্প করে, খুব বিস্তারিত ভাবে নয়, সেইটা একটু খুঁজে দেখবার কথা ভাবছিলাম গতদিনে। তো সেই সব করব। তারপরে চলে যাব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। এই পর্বে অপরোক্ষানুভূতি, স্বামীজির রচনার নাম। সেই লেখা থেকে বেশ কিছুদিন ধরে পড়ে শোনাচ্ছি, আরো পড়ে শোনাবো। তারপর ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত থেকে পড়ব। স্বামী গোকুলানন্দ, তিনি মানসিক চাপ জয় করার উপায় নিয়ে যা লিখেছেন তার খানিকটা অংশ পড়ে শোনাবো। আপনাদের চিঠিপত্র, সেটা একটা গুরুত্বপূর্ণ জায়গা আমাদের এই অনুষ্ঠানে। আর আজকে তো শনিবার, আজকে মহাপুরুষের কথা। আমরা চীন দেশের একজন জ্ঞানী, যথার্থ অর্থে জ্ঞানী, কনফুসিয়াস, তার কথা বলছি। সেই কনফুসিয়াসের কথা শোনাবো 92.7 বিগ FM-এ শরণাগত অনুষ্ঠানে। এখন একটু গান, গানের পর পুরাণ চিরন্তন, তক্ষকের কথা। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। বলতে গিয়ে 92.7 বিগ FM-এ শরণাগত অনুষ্ঠানে যে পুরাণ চিরন্তন পর্বে, যে কুরু পাণ্ডবদের যে জায়গাটা, মূল যে জায়গাটা ছিল, তারপরে তো পাণ্ডবদের আলাদা করে দেওয়া হলো, ইন্দ্রপ্রস্থ হলো, সেটা অন্য কথা, কিন্তু মূল তো ছিল হস্তিনাপুর। এই হস্তিনাপুরে আগে নাগ জাতির বাস ছিল, এবং আসলে হস্তিনাপুরকে আগে নাগপুরই বলা হতো। মহাভারতে মহারাজ পাণ্ডুর একটা বিশেষণ ছিল, পাণ্ডুকে বলা হতো নাগপুর সিংহ, মানে নাগপুরের যিনি সিংহ, নাগপুরের যিনি বিজেতা, নাগপুরের যিনি বীর, এইরকম বলা হতো। আবার একটা কথা মনে রাখবেন, নাগ শব্দটার একটা মানে কিন্তু হাতি। হস্তিনাপুর
নামটা তো মানে হাতির নামে হচ্ছে, তো তো হস্তিনাপুর নামের সঙ্গে নাগ ও সা হয়, গজ ও সা হয়, এইরকম সব নাম থেকে হস্তিনাপুর নামের সঙ্গে হাতির মিলতেই বেশি আসে। সুতরাং এটা মনে করেছেন অনেকে পণ্ডিতেরা যে না, নাগ মানে সাপ নাগ নয়, হস্তি নাগ থেকেই হস্তিনাপুরের উৎপত্তি। কিন্তু এইখানে কেউ কেউ এইটা মনে করেছেন যে সাপের যে নাম, সেই সাপের নামের মধ্যে কিন্তু হাতির নামও মিশে গেছে। অর্থাৎ ঐরাবত, হস্তিপদ, হস্তিপিণ্ড, কুঞ্জর, এগুলো কিন্তু সাপেরও নাম। মানে সর্পনাগদের সঙ্গে হস্তিনাগের যে তফাৎ, সেটা এইভাবে নষ্ট হয়ে গেছে, নাগপুর হয়ে গেছে হস্তিনাপুর। এইসব পণ্ডিতদের খুব জটিল খুব শক্ত শক্ত কথাবার্তা। তো সেই জন্য যাই হোক, পণ্ডিত যেটা মনে করা হচ্ছে সেটা হচ্ছে যে এই যে পাণ্ডু রাজা যে নাগপুরে থাকতেন, নাগপুর সিংহ তার নাম ছিল, সেইটা আসলে ওই সর্পনাগরাই থাকতেন। তারা একটা জনজাতি, যেমন হস্তিনাগরা একটা জনজাতি, সেরকম সর্পনাগরাও একটা জনজাতি। মহাভারত বলছে যেসব শত্রু আগে কুরু রাষ্ট্র দখল করে রেখেছিল, যারা কুরুদের ধন সম্পদ হরণ করেছিল, মহারাজ পাণ্ডু সেই সমস্ত দেশ আবার অধিকার করে সেগুলোকে ওই করদ রাজ্যে পরিণত করলেন। এই যাদের রাজ্য পুনরায় দখল করলেন পাণ্ডু, তারা সম্ভবত নাগ গোষ্ঠীর রাজা। অর্থাৎ এই যে যে নাগেরা, নাগ নামে যে জনজাতি, যে আদিবাসী যাদের বলা হতো আগেকার দিনে, তার তুলনায় জনজাতি শব্দটাই এখন ঠিক ঠিক চলে। নাগেরা সেই আদিবাসী, এবং তাদের সরিয়ে দিয়ে পাণ্ডু এই জায়গাটাকে দখল করে নিলেন। পাণ্ডু থেকে আরম্ভ করে একেবারে যুধিষ্ঠিরের সময় পর্যন্ত এই নাগ রাজারা খুব একটা ট্যাপও করতে পারেননি। তারপর কি হলো, তারপর কি হলো সেটা আপনারা জানেন, তবু আবার বলবো 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে, গানের পর 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে, যে এই যে পাণ্ডু থেকে আরম্ভ করে যুধিষ্ঠির পর্যন্ত এই যে সময়টা, এই সময়টা নাগেরা বেশ একটু গুটিয়েই ছিলেন। যখন খান্ডব বন পুড়িয়ে দেওয়া হচ্ছে, তখন ভেবে দেখুন, সেই গল্প আমরা বলেছি অল্প কিছুদিন আগে, তখন এই নাগরাজ তক্ষক তাকে নিজের জায়গা ছেড়ে চলে যেতে হলো। তিনি যে খুব খুশি হননি এটা তো আপনারা বুঝতেই পাচ্ছেন, খুবই রেগে গিয়েছিলেন। কিন্তু যতদিন দুর্যোধন রাজা, যতদিন যুধিষ্ঠির রাজা, ততদিন তিনি মাথা তুলতে পারেননি। কিন্তু কুরুক্ষেত্রের যুদ্ধ হলো, হাজার হাজার সৈন্য মারা গেল, কত অজস্র রাজা বীর তারা সকলে মারা গেলেন, পৃথিবী বীর ও শূন্যা হয়ে গেল। পরীক্ষিত রাজা হয়ে বসলেন, কিন্তু পরীক্ষিত খুব সবল রাজা ছিলেন না, দুর্বল রাজা। এই দুর্বলতার সুযোগ নিয়ে একদিকে কলির প্রবেশ ঘটলো, কলি ঢুকলো, এবং সেই সঙ্গে সঙ্গে আবার নাগ জনজাতি যারা ছিল তারা বেরিয়ে এলো, তাদের একটা অভ্যুত্থান ঘটলো। নাগরাজ তক্ষক হচ্ছেন সেই অভ্যুত্থানের প্রতীক। সেই তক্ষকের কথা বলবো, তার আগে যে কথাটা বলবার, যে এই যে তক্ষক, এই যে নাগ, নাগ জনজাতি, এরা তো মূল আর্য সমাজের লোক ছিল না, তার বাইরের অনার্য যাদের বলে। সেই জন্যেই মানে এই যে মহাকাব্য রচনা করেছেন যারা, পুরাণ রচনা করেছেন যারা, তারা তো আর্য, তক্ষক আর্য নন। ফলে তক্ষককে একটু ছোট লোক এইরকম করে দেখা হয়। এই সূত্রে একটা গল্প বলি আপনাদের, উতঙ্কের গল্প। গল্পটা শেষ করতে পারবো বলে মনে হয় না, ধর্তাইটা দিয়ে রাখি, পরের দিন শেষ করব। উতঙ্ক ছিলেন মহর্ষি বেদের শিষ্য, তো শিক্ষা লাভ হয়ে গেল। উতঙ্ক গুরুকে
গুরু দক্ষিণা দিতে চাইলেন। তো বেদ উতঙ্কের আচরণে, তার আচারে ব্যবহারে খুব খুশি। তিনি বলেন, না 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 না, আমায় কিছু গুরু দক্ষিণা দিতে হবে না, ঠিক আছে, খুব ভালো, আমি তোমার উপর খুব সন্তুষ্ট হয়েছি। কিন্তু উতঙ্ক কিছুতেই শুনবে না। তখন বললেন, আচ্ছা বেশ, বলো কি গুরু দক্ষিণা চাই তোমার। উতঙ্ক কি বললেন? উতঙ্ক খুব সাংঘাতিক একটা জিনিস চাইলেন। কি চাইলেন সেটা আজকে না, আবার সোমবার 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এবারে স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। অপরোক্ষানুভূতি, এই রচনা থেকে পড়ে শোনাবো আপনাদের 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এই কুসংস্কারই আমাদের অনেক বিলম্বে ঘুচে। প্রত্যেকের সুখের ধারণা ভিন্ন ভিন্ন। আমি একটি লোককে দেখিয়াছি, সে প্রতিদিন একতাল আফিম না খাইলে সুখী হয় না। সে হয়তো ভাবিবে স্বর্গের মাটি সব আফিম নির্মিত, কিন্তু আমার পক্ষে সে স্বর্গ বড় সুবিধাজনক হইবে না। আমরা আরবি কবিতায় পাঠ করিয়া থাকি, স্বর্গ নানা মনোহর উদ্যানে পূর্ণ, সেখানে অসংখ্য নদী প্রবাহিত হইতেছে। আমার জীবনের অধিকাংশ সময় আমি এমন এক দেশে বাস করিয়াছি যেখানে অত্যন্ত অধিক জল। প্রতি বৎসর অনেক গ্রাম এবং সহস্র সহস্র ব্যক্তি জলপ্লাবনে মারা যায়। অতএব আমার স্বর্গ নিম্নদেশে নদী প্রবাহযুক্ত উদ্যান পূর্ণ হইলে চলিবে না, আমার স্বর্গে অল্প স্বল্প বৃষ্টি হইবে। আমাদের জীবন সম্বন্ধেও তদ্রূপ। আমাদের সুখের ধারণা ক্রমাগত বদলাইতেছে। যুবক যদি স্বর্গের ধারণা করিতে যায়, তবে তাহার কল্পনায় উহা পরমা সুন্দরী স্ত্রীগণের দ্বারা পূর্ণ হওয়া আবশ্যক। সেই ব্যক্তি আবার বৃদ্ধ হইলে তাহারা স্ত্রীর আবশ্যকতা থাকিবে না। আমাদের প্রয়োজনই আমাদের স্বর্গের নির্মাতা, আর আমাদের প্রয়োজনের পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমাদের স্বর্গ বিভিন্ন রূপ ধারণ করে। যদি আমরা এমন এক স্বর্গে যাই যেখানে অনন্ত ইন্দ্রিয় সুখ লাভ হইবে, সেখানে আমাদের বিশেষ কিছু উন্নতি হইবে না। যাহারা বিষয় ভোগকেই জীবনের একমাত্র উদ্দেশ্য বলিয়া মনে করে, তাহারাই এইরূপ স্বর্গ প্রার্থনা করিয়া থাকে। ইহা বাস্তবিক মঙ্গলকর না হইয়া মহা অমঙ্গলকর হইবে। এই কি আমাদের চরম গতি? একটু হাসি কান্না, তারপর কুকুরের মতো মৃত্যু। যখন এই সকল বিষয় ভোগের প্রার্থনা করো, তখন তোমরা মানব জাতির যে কি ঘোর অমঙ্গল কামনা করিতেছ তাহা জানো না। বাস্তবিক ঐহিক সুখভোগের কামনা করিয়া তুমি তাহাই করিতেছ, কারণ তুমি জানো না প্রকৃত আনন্দ কি। বাস্তবিক দর্শন শাস্ত্র আনন্দ বা সুখ ত্যাগ করিতে উপদেশ দেয় না, প্রকৃত আনন্দ কি তাহাই শিক্ষা দেয়। নরওয়েবাসীদের স্বর্গ সম্বন্ধে ধারণা উহা একটি ভয়ানক যুদ্ধক্ষেত্র। সেখানে সকলে ওডিন দেবতার সম্মুখে উপবেশন করিয়া থাকে। কিয়ৎকাল পরে বন্য বরাহ শিকার আরম্ভ হয়। পরে তাহারা নিজেরাই যুদ্ধ করে এবং পরস্পরকে খণ্ড বিখণ্ড করিয়া ফেলে। কিন্তু এরূপ যুদ্ধের খানিকক্ষণ পরেই কোনো না কোনো রূপে ইহাদের ক্ষতগুলি আরোগ্য হইয়া যায়। তাহারা তখন একটি বৃহৎ কক্ষে গিয়া সেই শূকরের মাংস পোড়াইয়া ভোজন করে ও আমোদ প্রমোদ করিতে থাকে। পরদিন আবার সেই বরাহটি জীবিত হয়, আবার সেই রূপ শিকারাদি হইয়া থাকে। এ আমাদের ধারণারই অনুরূপ, তবে আমাদের ধারণাটি না হয় একটু মার্জিত। আমরা সকলেই এইরূপ শূকর শিকার করিতে ভালোবাসি। আমরা এমন এক স্থানে যাইতে চাই যেখানে এই ভোগ পূর্ণ মাত্রায় ক্রমাগত চলিবে, যেখানে ওই নরওয়েবাসীরা যেমন কল্পনা করে, যাহারা স্বর্গে যায় তাহারা প্রতিদিন বন্য শূকর শিকার করিয়া উহা খাইয়া থাকে, আবার পরদিন শূকরটি পুনরায় বাঁচিয়া উঠে, সেই রূপ ঘটিবে। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, অপরোক্ষানুভূতি। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এবার গান, গানের পর কথামৃত। শেষ করে কথা শুরু করছি 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আমি আপনাদের সৌমিত্র বসু। এখন কথামৃত থেকে পাঠ। আজ শুক্রবার, না 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 না, সত্যি সত্যি শুক্রবার নয়। কথামৃতের যে অংশটি পড়ে শোনাচ্ছি সেটি
শুক্রবারের ঘটনা, 1884 খ্রিস্টাব্দ, বেলা 4টের সময়। শ্রীরামকৃষ্ণ পঞ্চবটিতে বসে আছেন, বেশ হাসি মুখ, মন খুব ভালো, সঙ্গে মণি আছেন, হরিপদ আছেন, সাধন ভজনের কথাবার্তা হচ্ছেন, আনন্দ চাটুর্যে আছেন, তার সঙ্গে কথা হচ্ছে ঘোষপাড়ার সাধন ভজনের কথা। তো এসে নিজের ঘরে এসে বসেছেন। শ্রীরামকৃষ্ণ মণিকে বলছেন, বিচার আর করো না, ওতে শেষে হানি হয়। তাকে ডাকবার সময় একটা ভাব আশ্রয় করতে হয়, সখী ভাব, দাসী ভাব, সন্তান ভাব বা বীর ভাব। সখী ভাব, দাসী ভাব, সন্তান ভাব বা বীর ভাব। কিরকম? সখীর মতো করে তাকে ডাকছি, বন্ধুর মতন করে তাকে ডাকছি। বন্ধু, বন্ধুর সঙ্গে আমার যে সম্পর্ক, যে ভালোবাসার সম্পর্ক, সেই ভালোবাসার সম্পর্ক থেকে আসছে যে ব্যাকুলতা, সেই ব্যাকুলতা নিয়ে আমি তাকে ডাকছি। ঠিক তেমনি করে দাসী ভাবে আমি তাকে ডাকতে পারি, তুমি প্রভু, আমি তোমার দাস, তুমি আমার কর্তা, আমি তোমার পায়ের তলায় বসে রয়েছি, আমি তোমাকে ডাকছি। সন্তান ভাবে আমি তোমাকে ডাকছি। সন্তান ভাবে কিভাবে ডাকা যায় না যায় তাই নিয়ে এর আগের দিন কথা বলছিলাম, যে প্রবল ব্যাকুলতায় চিৎকার করে মাকে ডাকছি, চিৎকার করে ফাটিয়ে ফেলবো, চোখ মুখ লাল হয়ে গেছে, এইরকম করে ডাকছি। আর একটা যে বীর ভাবে ডাকছি, দেখা দেবে না মানে, ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব একবার এরকম করেছিলেন না, মা কালীকে বলেছিল, দেখা দিবি না, দিতেই হবে তোকে, এই তোর খাঁড়া নিয়ে গলা কেটে ফেললাম, বলে খাঁড়া বার করে গলায় দিচ্ছেন, দেখলেন মাকে, দেখলেন মা দেখেন। এইরকম করে এইরকম করে সব ডাকা যায়। তো ঠাকুর বলছেন, আমার হচ্ছে সন্তান ভাব। এই ভাব দেখলে মায়া দেবী পথ ছেড়ে দেন লজ্জায়। এই যে মায়া চারপাশে জড়িয়ে আছে, সেই সমস্ত আমি যদি সন্তানের মতন করে তাকে ডাকতে পারি, তাহলে মায়া দেবী পথ ছেড়ে দেন লজ্জায়। বীর ভাব বড় কঠিন, শাক্ত বৈষ্ণব বাউলদের আছে, ওভাবে ঠিক থাকা বড় শক্ত। আবার আছে শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর ভাব। এই মধুর ভাবে সব আছে, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য। মধুর ভাবের সাধনা হচ্ছে, ধরা যাক শ্রী চৈতন্যদেবের সাধনা। মধুর ভাবের সাধনা হচ্ছে, ধরা যাক বৈষ্ণবদের সাধনা। যে সাধনায় আমি তোমার প্রেমিকা, তুমি আমার ভালোবাসার জন্য, কেন তাতে সব ভাব রয়েছে বলবার জন্য ফিরে আসছি গানের পর। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। কথামৃত থেকে পড়ে শোনাচ্ছি আমি, আপনাদের সৌমিত্র বসু। 2.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে আমি আপনাদের সৌমিত্র বসু। তো এই যে মধুর ভাব, মধুর ভাবের মধ্যে ঠাকুর বলছেন যে সব রকম ভালোবাসা মিলে আছে। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য কি করে মিশে আছে ভেবে দেখুন। আপনি যাকে ভালোবাসেন, যাকে ভালোবাসেন, ধরা যাক রাধা যেমন করে কৃষ্ণকে ভালোবেসেছেন, সেই ভালোবাসার মধ্যে এই যে নারীর যে ভালোবাসা, এই ভালোবাসার মধ্যে কিন্তু সমস্ত রকম আছে। খুব শান্তভাবে ভালোবাসা তো রয়েছে, সে আপনার সেবা করছে, সেবা করে সে আনন্দ পাচ্ছে। আমি যদি বলি, বা আপনি তার সেবা করছেন, করে খুব আনন্দ পাচ্ছেন, এই সেবা করাতেই আনন্দ। আমার গিন্নি আমাকে খুব বকাঝকা করে, একটা কোনো কাজ করবে না, এই করবে না, সেই করবে না, অমুক তমুক, খুব বকাঝকা করে, কিন্তু ঠিক সময়ে রান্নাটি করে ভাতটি বেড়ে দেয়। অন্য কোথায় আমার কি সুবিধে অসুবিধে হচ্ছে সেইগুলো দেখে, খুব গোমরা মুখে দেখে, হয়তো খুব বকাঝকা করছে হয়তো, কিন্তু দেখে। এই আপনাদের সকলেরই গপ্প তাই, ঘরে ঘরে সেই রকম ব্যাপার। অর্থাৎ আমারও ধরুন, আমিও যদি আমার দিক থেকে দেখি, তাহলে আমিও তার একটা কাজ করে দিতে পারলে আমার খুব ভালো লাগলো, যে কাজটা করে দিলাম, বেশ কিরকম। হ্যাঁ, আবার বন্ধু তো বটেই, আবার বাৎসল্য একটা আছে। এই আমার গিন্নি কোথায় একটা গিয়ে
কোমরে একটা লেগেছে আর কি। তো আমি তাকে বলছিলাম যে কি কি খুব খুব যন্ত্রণা করছে, কি যে করো তুমি কিছু বুঝি না, দুম করে ওরকম একটা বয়স হচ্ছে এটা তো মানবে। না 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 ও ফেলে রেখো না, ফেলে রেখো না। সে হয়তো বলছে না না ও ঠিক হয়েছে, না 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 একবার ডাক্তার দেখিয়ে না। এই যে এটার মধ্যে একটা বাৎসল্য আছে তো, তাই তো? আমি আবার বলছি এটা আমার গল্প বলছি না তো, আমি এটা আপনাদের সবাইকার গল্প বলছি, আপনাদের সবাইকারই তো এই রকমটাই হয়। তো বলে মণিকে বলছেন ঠাকুর যে আচ্ছা তোমার কোনটা ভাল লাগে? তো মণি বলছেন সব ভাবই ভালো লাগে। তো শ্রীরামকৃষ্ণ বলছেন সব ভাব সিদ্ধ অবস্থায় ভালো লাগে, সে অবস্থায় কামগন্ধ থাকবে না। বৈষ্ণব শাস্ত্রে আছে চণ্ডীদাস ও রজকিনীর কথা, তাদের ভালোবাসা কামগন্ধ বিবর্জিত। এই অবস্থায় প্রকৃতি ভাব, নিজেকে পুরুষ বলে মনে হয় না। রূপ গোস্বামী মীরাবাই স্ত্রীলোক বলে তার সঙ্গে দেখা করতে যাননি, তা মীরাবাই বলে পাঠালেন শ্রীকৃষ্ণই একমাত্র পুরুষ, বৃন্দাবনে সকলেই সেই পুরুষের দাসী। গোস্বামীর পুরুষ অভিমান করা কি ঠিক হয়েছে? মানে নিজেকে পুরুষ বলে মনে হবে না। আমি যদি সেই রকম করে, আমি যদি যথার্থ বৈষ্ণব ধর্মে বিশ্বাস করি, আমি যদি যথার্থ সেই রকম করে সাধন মার্গে যেতে পারি যে আমি তার দাসী, আমি তার সেবা করবার জন্যই আছি, এই রকমটা সবসময় মনে হবে। এই মীরাবাইয়ের গল্পটা বড় সুন্দর না? কিন্তু আজকে আর এই গল্প নিয়ে কথা বলবার সময় নেই। এরপরে গান, গানের পর মানসিক চাপ জয় করার উপায় স্বামী গোকুলানন্দের রচনা থেকে পড়ে শোনাচ্ছি। রচনা থেকে পাঠ, মানসিক চাপ জয় করার উপায়। যতটা পড়েছিলাম তারপর থেকে পড়ি। এই সংকট থেকে মুক্তির উপায় খুঁজে বের করাটাই এখন আশু প্রয়োজন। হতাশায় ডুবে না থেকে মানসিক চাপ নিরসনে আসুন। আমরা আশাবাদী হয়ে উঠি, ব্রতী হই আশাময় আদর্শ পরিস্থিতির খোঁজে। এর প্রথম ধাপ হলো সকালে যখন ঘুম ভাঙবে তখন যেন সদ্য চোখ মেলা ফুলের মতো তাজা অমলিন হয়ে উঠি। এতে তো আমরা কর্মশক্তিতে ভরপুর হয়ে থাকবো, কিন্তু এর জন্য রাতের ঘুমটা বেশ নিটোল নিখাদ হওয়া চাই। রাতের ঘুমটা সুগভীর নিরবচ্ছিন্ন হলে পরদিন কঠোর পরিশ্রমেও স্ফূর্তির অভাব ঘটবে না। দূরে যাবে অনাবশ্যক ব্যস্ততা, সংক্ষুব্ধতার চোখ রাঙানি কিংবা নিরর্থক উত্তেজনা। শান্ত মেজাজে সঠিক নিয়মে দীর্ঘক্ষণ কাজ করতে পারবো আমরা। সন্ধ্যেবেলায় দিনের কাজের শেষে যখন বাড়ি ফিরবো তখন ক্লান্তি আমাদের সঙ্গী হবে ঠিকই, কিন্তু সে তো স্বাভাবিক ক্লান্তি। রাতটুকু ভালো করে ঘুমোলেই সে ক্লান্তি কোথায় উধাও হয়ে যাবে। তাহলে এইটা স্বামী গোকুলানন্দজি যা বলছেন, রাত্রিরের ঘুমটা যেন ভালো হয়, এইটা হলো 1 নম্বর ওষুধ আমাদের সকলের ক্ষেত্রে। এই যে আমি ভোরবেলা শরণাগত করতে বসি, রাত্রিরের ঘুমটা আমার সাধারণভাবে ঘুম খুব ভালো হয়, কিন্তু যদি ঘুমটা কোনো কারণে ভালো না হয় তাহলে সকালবেলা কিছুতেই শরণাগতে মন লাগে না, করতেই হয় কিন্তু এলোমেলো লাগে, মন বসাতে পারি না, বুঝতে পারি ভালো হলো না আজকে, এরকম সব হয়। কিন্তু এমন শান্তি কজনের ভাগ্যে জোটে বলুন? অধিকাংশ ক্ষেত্রেই স্বাভাবিক ক্লান্তিকে ছাপিয়ে ওঠে অসহ্য মানসিক চাপ। শান্ত সুসংহত পথে কাজ করার কৌশল আয়ত্ত করতে না পেরে মানুষ বন্দী হয় নিরন্তর চাপের কবলে। আমরা কাজ করি কিন্তু সঠিকভাবে বিশ্রাম করতে জানি না। আমরা কাজ করি এমন ভাবে যাতে বেড়েই চলে স্নায়ু চাপ। সময় যত এগোয় সত্যিকারের শান্তির সন্ধান ততই দুরূহ হয়ে দাঁড়ায়। ফলত আমরা বিধ্বস্ত, ক্লান্ত, বিপর্যস্ত, তিক্ত, বিরক্ত হয়ে উঠি। শুনলেন আজকের মতো স্বামী গোকুলানন্দের রচনা থেকে পাঠ, মানসিক চাপ জয় করার উপায় নিয়ে তার পরামর্শ, তার বিশ্লেষণ, তার সিদ্ধান্ত। এরপর গান, গানের পর আপনাদের চিঠিপত্র। ফিরে আসছি আমি আপনাদের সৌমিত্র বসু। 82.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। এবারে চিঠিপত্র। নিউ ব্যারাকপুর, কলকাতা থেকে চিঠি লিখেছে স্বপন বিশ্বাস।
নিউ ব্যারাকপুর নামটা বলার সঙ্গে সঙ্গেই আমার মনের মধ্যে কতগুলো ছবি ভেসে উঠল। আমি বছর দেড়েক নিউ ব্যারাকপুরে আচার্য প্রফুল্লচন্দ্র কলেজে মাস্টারি করেছিলাম। সেই সমস্ত স্মৃতি খুব মনের মধ্যে জেগে উঠল। তা পড়ি স্বপনবাবুর চিঠি, কিন্তু সম্বোধনটাই তো দারুণ। মাননীয় সুমধুর কণ্ঠের অধিকারী প্রিয় সৌমিত্রদা, বলতে পারেন আমি সেই শুরু থেকে শরণাগতের প্রায় নিয়মিত শ্রোতা। শুধুমাত্র শরণাগত শোনার জন্য জীবন থেকে বাদ পড়েছে মর্নিং ওয়াক। না, এটা ভালো করেননি। শুনতে শুনতে হাঁটবেন। মাঝে মাঝে সহধর্মিনীর ভোরের ঘুমের ব্যাঘাত ঘটানোর জন্য শুনতে হয় দু চারটে বক্র উক্তি, কারণ আমি শরণাগত এফএম এর একটু ভলিউম বাড়িয়ে শুনি। তবে শাশুড়ি মা আমাকে উৎসাহিত করেন, বলেন ঠাকুরের কথা, ঠাকুরের গান এখন থেকে শোনা খুব ভালো, সুমতি হবে জামাই বাবা। বাবা, আর একটা কথা না বললেই নয়, প্রায়ই আপনার মুখে শুনি শরণাগত শ্রোতারা বয়স্ক হয়। মনে হয় কথাটি ভুল। আমার এখন ৪৫, কিন্তু আমি কয়েক বছর আগে থেকেই শরণাগত শুনি। আমার সহকর্মীর বয়স ৩৮, সেও নিয়মিত শরণাগত শোনে। ওর স্ত্রীর আরো কম বয়স। রান্নাঘরে এফএম চালিয়ে শরণাগত শুনতে শুনতে অফিসের টিফিন রেডি করে, আর আমরা অফিসে বসেই টাইম পেলে শরণাগত নিয়ে বেশ কিছুটা আলোচনা করি। চাকরির সুবাদে আমাকে বড় বড় কোম্পানি ভিজিট করতে হয়। দেখেছি নামী কোম্পানির কম বয়সী মালিকের অফিস ঘরে চলছে শ্যামা সঙ্গীত। এমনভাবে স্পিকারগুলো সেট করা যেন মনে হয় দূরে কোনো পাহাড় থেকে শ্রুতিমধুর গানটি ভেসে আসছে ধীরে ধীরে। একদিন তো জিজ্ঞেস করলাম, আপনি এই বয়সে মা কালীর গান চালিয়ে কাজ করছেন? উনি বললেন, এটি আমাকে সারাদিন পজিটিভ এনার্জি সাপ্লাই করে, যেমন আমার সারাদিনের পজিটিভিটি বাড়িয়ে দেয় শরণাগত। অতএব শরণাগত শুধুমাত্র বয়স্করাই শোনে না, অনেক কম বয়সী মানুষও শ্রবণ করেন মন দিয়ে। একটু বেশি বলে ফেললাম বোধ হয়, কিন্তু এটাই বাস্তব। ধন্যবাদান্তে স্বপন বিশ্বাস, নিউ ব্যারাকপুর, কলকাতা। স্বপনবাবু অনেকগুলো কথা বলেছেন, তার মধ্যে একটা হচ্ছে আপনার পারিবারিক যে গন্ডগোলের কথা। না, সেই গন্ডগোলটা খুব মধুর গন্ডগোল, খুব শুনে খুব মন ভালো হয়ে যায়। এবং আপনি যে কথাটা প্রমাণ করতে চেয়েছেন এবং প্রমাণ করে ফেলেছেন যে কম বয়সীরাও শরণাগত শোনেন, বেশ, আমি হার মানলুম। এবং হার মানতে যে এত সুখ, সে আমি কাকে কিভাবে বোঝাবো। যে শরণাগত শুধু বুড়োদের অনুষ্ঠান নয়, কম বয়সীদেরও অনুষ্ঠান। এটা শুনতে খুব ভালো লাগলো। না, একটা সময় শরণাগতে প্রচুর চিঠিপত্র লিখতেন অনেকে, তাদের বয়স কম, বয়স উল্লেখ করে চিঠি লিখতেন। সেই সমস্ত চিঠিগুলো পাই না। আর আমার কিরম মনে হয় যে আমার বয়সী লোকেরা এই শরণাগত শোনেন, কিন্তু না, তা হয়তো নয়। সেইটা আপনার চিঠি থেকে বোঝা গেল। আপনাকে অনেক ধন্যবাদ এবং চমৎকার একটা চিঠি দেবার জন্য। এবং মাঝে মাঝে একটু চিঠি দেবেন, মাঝে মাঝে একটু জানান দেবেন, শুধু শুনবেন না, কেমন? এবারে আজ শনিবার, মহাপুরুষের কথা। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে কনফুসিয়াসের কথা বলবো আপনাদের। আমি আপনাদের সৌমিত্র বসু। শুরু করছে আপনাদের সৌমিত্র বসু 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। কনফুসিয়াস তো লু প্রদেশে আছেন, খুব দারিদ্র। সেইটা দেখে ওখানকার প্রধান শাসক যিনি ছিলেন, চি তার নাম, তো সেই চি তাকে হিসেব রাখার কাজে নিয়োগ করলেন। সেখানে খুব ভালো কাজ করার ফলে চি তাকে আরেকটু উঁচু পদে উন্নীত করলেন। কিন্তু কনফুসিয়াস পদটদ দিয়ে ভাবেন না। তিনি প্রচুর পুঁথি সংগ্রহ করেন, প্রচুর পড়াশুনো করেন। পড়তে হবে, জানতে হবে, যেখান থেকে যা পুঁথি পাই, যা জ্ঞানের কথা পাই, যা বিশ্লেষণের কথা পাই, যা কিছু ব্যাখ্যা পাই, সেই সমস্ত কিছুকে নিয়ে আসতে হবে নিজের কাছে, এবং সে সমস্ত কিছুকে নিয়ে এসে সেইটা পড়তে হবে। সময় পেলেই পুঁথি সংগ্রহ করতেন। এই সময় দুটো প্রাচীন পুঁথির সন্ধান পেয়েছিলেন। একটা পুঁথির নাম হলো ই চিং। ই চিং কথাটা বাংলা করলে বোঝায় পরিবর্তনের বই। এটা একটা গুপ্তবিদ্যা বিষয়ক বই। তাতে নানান রকম সব স্কেচ আছে, নানান রকম রেখাচিত্রের মধ্যে দিয়ে দেখানো হয়েছে এই যে বিশ্ব জগৎ পাল্টে পাল্টে যাচ্ছে, এই পরিবর্তনের ধারাটা দেখানো হয়েছে। ৬৪টা ধারা আছে এবং প্রত্যেকটা ধারার নিজের নিজের মানে আছে। কিন্তু
এবং এই যে ছবিগুলো, সেগুলো কেবলমাত্র অতীত আর বর্তমানের কথাই যে বলছে তা নয়, ভবিষ্যৎ সম্পর্কেও নানান রকম শিক্ষা দিচ্ছে। তো প্রথম দিকে কনফুসিয়াস এই বইটার ব্যাপারে খুব আগ্রহী হন না, পরের দিকে এটা তার খুব প্রিয় বই হয়ে উঠল। আর একটা বই, সেই বইটার নাম হচ্ছে শি চিং। এটা কবিতার সংকলন, এবং এই কবিতাগুলোর মধ্যে চীন দেশের যে রাজবংশ তার ইতিহাসের বর্ণনা আছে। কবিতাগুলো কার লেখা সেটা কোথাও বলা নেই, কিন্তু কবিতাগুলোর মধ্যে এমন একটা কিছু ছিল, এমন একটা ছন্দের বন্ধ ছিল, এমন একটা গীতিময়তা ছিল, তা কনফুসিয়াসের মনে হলো যে এই কবিতাগুলো আমি গান করে গাইব। কিন্তু গান কি করে বানাতে হয়? কথা তো আমার সামনে আছে, সেখানে আমি সুরটা বসাবো কিভাবে? সুরটা বসিয়ে আমি গানটা তৈরি করব কিভাবে? আমি তো সে নিয়ম জানি না, মানে কনফুসিয়াস জানেন না। গান শিখতে হবে। তো তিনি একজন সঙ্গীত শিক্ষকের কাছে গেলেন, গিয়ে গান শিখলেন, শিখে ওই যে কবিতাগুলো সেইগুলোকে গান করে সুর দিয়ে গাইতে আরম্ভ করলেন। গান করেন, কিন্তু কেউ জানে না গানগুলো কার লেখা। তো নিজের যে আত্ম অনুভূতি, তার সেই আত্ম অনুভূতির শক্তিতে কনফুসিয়াস বললেন যে এই গানগুলো বহু বছর আগে রচনা করেছিলেন রাজা ওয়েন। এটা কনফুসিয়াসের মনে হলো, তার ভেতর থেকে কেউ একটা বলে দিল যে রাজা ওয়েন, এই রাজা ওয়েনকে তিনি যেন দেখতে পেলেন, এই রাজা ওয়েনকে তিনি যেন অনুভব করলেন তার ভেতরে ভেতরে। বলছেন যে রাজা ওয়েন খুব লম্বা চওড়া মানুষ ছিলেন, গায়ের রং খুব ঝকঝকে ছিল না, ময়লা রং, আর খুব গভীর দৃষ্টি ছিল তার। তার মন ছিল উদার ভালোবাসায় পূর্ণ। এইসব যে সঙ্গীত শিক্ষক তাকে বলছেন কনফুসিয়াস। তো যিনি ওকে গান শেখাতেন তিনি তো অবাক হয়ে গেলেন, তার কারণ কথাটা সত্যি। এবং কে এই গানগুলো রচনা করেছেন সেইটা বাইরের কারুর কাছে, নিজেদের বংশের, মানে সঙ্গীত শিক্ষক সেই বংশের লোক, সেই বংশের বাইরের কারুর কাছে প্রকাশ করার নিয়ম নেই। কেউ জানতে পারবে না যে এই গানগুলো কে রচনা করেছে বা এই কথাগুলো কে রচনা করেছে। ফলে যিনি গান শেখাচ্ছেন তিনি জানতেন, কিন্তু কনফুসিয়াসের তো জানার কথা নয়। কিন্তু কনফুসিয়াস জেনে গেছেন। এটা কি করে হলো? শুনছেন মহাপুরুষের কথা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। একটু গান শোনাবো, গানের পর ফিরে আসবো কনফুসিয়াসকে নিয়ে আরো আরো কথা বলবার জন্য। আমি আপনাদের সৌমিত্র বসু। শিক্ষক তিনি ওই রাজা ওয়েনের বংশধর, এবং তিনি জানতেন রাজা ওয়েন এই গানগুলো রচনা করেছেন, কিন্তু আর কাউকে জানানোটা বারণ ছিল। কনফুসিয়াস কি করে জেনে গেলেন? কনফুসিয়াস বললেন আমি জানি না, আমার ভেতর থেকে একটা উপলব্ধি হলো, আমি বুঝতে পারলাম, আমার কে একটা বলে দিল, আমার মনের ভেতর থেকে কেউ একটা বলে দিল যে এই রাজা ওয়েন তিনি এইরকম দেখতে ছিলেন, এইরকম ব্যাপার ছিল। তার সঙ্গীত শিক্ষকের মনে হলো যে না, এ তো কোনো সামান্য একজন গানের ছাত্র নয়। এই সঙ্গীত শিক্ষক অন্ধ ছিলেন, অসামান্য পণ্ডিত একজন মানুষ ছিলেন। তো এই পাণ্ডিত্যের জন্য কনফুসিয়াস লেখাপড়া খুব ভালোবাসেন, গুরুকে খুব সম্মান করতেন। পরবর্তীকালে কনফুসিয়াস যখন খুব বিখ্যাত হয়ে গেলেন, তার নাম খ্যাতি চারপাশে ছড়িয়ে পড়ল, তখন তিনি কোনো অন্ধ গায়ক, তখন তো সেই সঙ্গীত শিক্ষক আর নেই, যে কোনো অন্ধ গায়ককে দেখলেই বা সঙ্গীত শিক্ষককে দেখলেই কনফুসিয়াস তাকে খুব সম্মান করতেন। যে সম্মানটা তিনি তার গুরুকে করতেন, সেই সম্মানটা যেন যে কোনো সঙ্গীত শিক্ষককে, যে কোনো অন্ধ গায়ককে তিনি করতেন। এই যে মনের উদারতা, এই মনের উদারতার কারণে সকলেই তাকে ভালোবাসত। তাই করতে 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 তো বড় হয়েছেন, যুবক হয়েছেন কনফুসিয়াস। যুবক হলে যা হয়, তার চেনা জানা চারপাশের মানুষজন যারা আছেন
তারা সকলে বললেন যে এবার একটা বিয়েটা করো, একটা বিয়ে করা দরকার। তো বিয়ে হলো। কার সঙ্গে বিয়ে হলো, কোন বংশের মেয়ে, সবকিছু অজানা। তার স্ত্রীর গর্ভে একটি ছেলে হলো, দুটি মেয়ে হলো, বা কেউ কেউ বলেন একটি মেয়ে হলো। স্ত্রীর সঙ্গে যে কনফুসিয়াসের কি রকম সম্পর্ক ছিল সেটা জানা যায় না, কিন্তু এটা তো বুঝতে পারা যায় যে একজন মানুষ সংসারে আছে কিনা বোঝা যায় না, নেই আসলে, ধরুন সংসারে নেই। আর একজন সাধারণ মেয়ে, তার সাংসারিক কামনা বাসনা, সুখ স্বাচ্ছন্দ্যের প্রতি আকাঙ্ক্ষা, বিষয়ের প্রতি আকাঙ্ক্ষা, যা 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 থাকার কথা আর কি, সেই সমস্ত কিছু আছে। তার পক্ষে এই রকমের একজন স্বামীকে মেনে নেওয়া, এইটা তো খুব কষ্টকর। এইরকম একজন স্বামীর সঙ্গে জীবন চালানো তো খুব কষ্টকর, এটা তো কোনো সন্দেহ নেই। ফলে একটা সময় স্ত্রীর সঙ্গে কনফুসিয়াসের বিচ্ছেদ হয়ে গেল, এবং কারুর কারুর মত হচ্ছে যে কনফুসিয়াসের স্ত্রী মারা গিয়েছিলেন। স্ত্রীর সঙ্গে তার ভালো সম্পর্ক ছিল না, কিন্তু এই বিয়ের পরে কনফুসিয়াসের জীবনে উন্নতি করতে থাকে। এমনিতে তিনি সরকারি দপ্তরে একটা সাধারণ চাকরি করতেন, খুব ভালো কাজ করতেন, খুব মন দিয়ে কাজ করতেন যাকে বলে। তো চি তাকে একটা কাজ দিলেন যে সমস্ত গবাদি পশুর দেখাশোনা করা, তাদের তত্ত্বাবধান করা, পালন করা, এইটা হচ্ছে তোমার কাজ। কিন্তু এই কাজটা খুব সহজ নয় তো। মানে একটা 20-21 বছরের ছেলে এতখানি দায়িত্ব নেওয়া, এবং গবাদি পশুরা তো কথা শোনার পাত্র নয়, তাদের সবসময় দেখভাল করা, তাদের লক্ষ্য করা, তাদের লক্ষ্যে রাখা, এই সমস্তগুলো খুব কঠিন। তো কনফুসিয়াস তিনি খুব মন দিয়ে এই কাজটা করছেন, কিন্তু তিনি এমন কোন একটা পদ চাইছেন যেখান থেকে তিনি আরো বড় পদ, মানে বড় পদ এই কারণে নয় যে অনেক টাকা পয়সা হবে, অনেক ক্ষমতা হবে, এই দিক থেকে নয়, কিন্তু এই যে রাজ্যের যে শাসন ব্যবস্থা, তার যে ধর্মীয় আচার বিচার, তার উপর তার একটা নিয়ন্ত্রণ থাকতে হবে। তাতে করে তিনি সমাজটাকে পাল্টাবার চেষ্টা করবেন, শাসন ব্যবস্থাটাকে পাল্টাবার চেষ্টা করবেন, ভালোর দিকে নিয়ে আসবার চেষ্টা করবেন। এইটা কনফুসিয়াস খুব চাইছেন, যে একটা একটা আদর্শ পরিমণ্ডল তৈরি করতে হবে আমাকে। এই পর্যন্তই থাক মহাপুরুষের কথা, কনফুসিয়াসের কথা। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ হলো। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার। নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার।